আসসালামু আলাইকুম। ইজি টু গো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমি মূলত আলোচনা করব ক্লাস 8 এর যেই বিজ্ঞান বই রয়েছে। আপনারা জানেন ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের বর্তমান যেই নতুন ভার্সনটি রয়েছে সেটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগটি রয়েছে সেটিতে মূলত যেই থিওরিটিক্যাল ব্যাপারগুলো রয়েছে বা কনসেপচুয়াল যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং আরেকটি ধাপে হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমাদের যেই আহ, প্রথম পার্টি রয়েছে, অর্থাৎ যে বিষয়টাতে আসলে কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে সেই কনসেপচুয়াল ব্যাপারগুলো নিয়ে আমি একটা রিভিউ ক্লাস করার চেষ্টা করব আপনাদেরকে। বিশেষ করে যারা অভিভাবক আছেন বা সম্মানিত শিক্ষক আছেন, পাশাপাশি যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, আশা করি সবার জন্যই বিষয়টা অনেক বেশি উপকারে আসবে। কারণ আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব নতুন যেই পাঠ্যসূচির বইটি রয়েছে ক্লাস 8-এর, এই বইটির কোন অধ্যায়ে আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই চ্যাপ্টারগুলোর ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে বা যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেননা আমরা কিন্তু সিরিজ আকারে এই বইয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রতিটা চ্যাপ্টারের উপরে ভিডিও বানাবো, একদম ইন ডিটেল সহকারে প্রতিটা টপিক আমরা নিয়ে এসে সেখানে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে এই চ্যানেল থেকেই প্রকাশ করা হবে। তো চলুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক। আমি তো পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে মোট দুইটা ভাগ রয়েছে। আজকে আমি প্রথম ভাগটা নিয়ে আলোচনা করব। প্রথম ভাগটির নাম হচ্ছে অনুসন্ধানী পাঠ এবং এই অনুসন্ধানী পাঠ যে অংশটা রয়েছে এই বইটাতে মোট 16টি চ্যাপ্টার রয়েছে। আপনারা যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি যে বিগত যে সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু ক্লাস 9 থেকে যেই বিজ্ঞানের বিভাজনটা হতো সেখানে মোট 3টি বই ছিল, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং রসায়ন। এই 3টা বইয়ের সমন্বয়ে কিন্তু ক্লাস 8-এ একটা কমপ্লিট বিজ্ঞান বই তৈরি করা হয়েছে এবং এই 16টি চ্যাপ্টারে কিন্তু জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞানের সমন্বয়ে এই 16টি চ্যাপ্টার করা হয়েছে। তো এই যে 16টি চ্যাপ্টার রয়েছে আমি চেষ্টা করব ধাপে ধাপে প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিতে, যে এই চ্যাপ্টারে কি কি এলিমেন্টসগুলো রয়েছে। বিস্তারিত শুরু করার আগে আপনাদেরকে আরেকটা ব্যাপারে আমি ধারণা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যেই এই বইটা রয়েছে এই বইতে কিন্তু প্রত্যেকটা বিষয় একদম শুরু থেকে বলা হয়েছে, মানে একদম কোর বিষয়গুলো বলা হয়েছে। যখন আমরা একটা সূত্র পড়ি সেই সূত্রটা আসলে আমরা নর্মালি মুখস্থ করি, কিন্তু সেই সূত্রটার যে উৎপত্তি স্থল সেটা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই অজানা থাকে। কিন্তু এই যে ক্লাস 8-এর বিজ্ঞান বইটা রয়েছে এখানে কিন্তু একটা সূত্র ঠিক কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থলটা সহ কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন প্রথম চ্যাপ্টারে চলে যাব। আমাদের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে তার নাম হচ্ছে গতির কথা এবং এই চ্যাপ্টারে মূলত বিভিন্ন রকম গতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং গতি পরিমাপ আমরা আসলে কিভাবে করতে পারি, কিভাবে একটা সাপেক্ষ বিন্দু ধরতে পারি। যেহেতু আমরা সবাই জানি যে পৃথিবী সর্বদাই ঘূর্ণয়নশীল এবং আহ, একটা মহাকাশে যেই এলিমেন্টসগুলো রয়েছে সবগুলোই কিন্তু ঘূর্ণয়নশীল। তো সবগুলো যেহেতু আসলে গতিশীল একটা অবস্থায় রয়েছে, সেই গতিশীল অবস্থার ভিতরে থেকে আমরা কিভাবে আরেকটা গতি পরিমাপ করতে পারি এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু ব্যাগের ধারণা দেওয়া হয়েছে, ত্বরণের ধারণা দেওয়া হয়েছে এবং সরণ এবং যে সরল এবং যে বক্ররেখা রয়েছে সরল এবং বক্ররেখার গতি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু গতির যে লেখচিত্র রয়েছে, অর্থাৎ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, যে গ্রাফ আকারে আমরা কিভাবে গতির সম্পর্কে ধারণা পেতে পারি এই ব্যাপারে কিন্তু এখানে ধারণা দেওয়া হয়েছে। গতির কিন্তু দুইটা রকম পার্ট হতে পারে, একটা হতে পারে ত্বরণ, একটা হতে পারে মন্দন। ত্বরণ এবং মন্দন দুইটা বিষয়ে কিন্তু এখানে ডিটেল আলোচনা করা হয়েছে। পাশাপাশি গতি সম্পর্কিত যেই সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর উৎপত্তি এবং সেই সূত্রগুলোর ব্যবহার সম্পূর্ণটাই কিন্তু এখানে রয়েছে। এবং এই যে একটা শুরু, এই যে একটা ভূমিকা বলতে পারেন বা সূত্রগুলা কিভাবে আসলো সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু পরবর্তী ক্লাসে আপনাকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া হবে সেইগুলো কিন্তু সমাধান করতে হবে। যার জন্য এই সূত্রগুলো মনে রাখা, এই সূত্রগুলোর যে উৎপত্তি স্থল বা কিভাবে উৎপত্তি হয়েছে, পাশাপাশি সূত্রগুলোর যে একক রয়েছে সেই একক সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। এবং 2 নাম্বার যে চ্যাপ্টারটি নিয়ে আমি কথা বলবো, 2 নাম্বার চ্যাপ্টারটি হচ্ছে বেসিক্যালি শক্তি।
এবং এই যে শক্তি চ্যাপ্টারটি আছে, এই শক্তি চ্যাপ্টারটিতে মূলত আলোচনা করা হয়েছে কাজ এবং শক্তি সম্পর্কে। কাজ কি, শক্তি কি, তারপর হচ্ছে বিভব শক্তিটা আসলে কি, এবং গতিশক্তির ধারণা সম্পর্কে। আমরা জানি মহাবিশ্বে যে শক্তি আছে সেই শক্তিটা আসলে ক্লাস 4-এ আমরা পড়েছিলাম যে শক্তির কোনো ধ্বংস নাই, শক্তি আসলে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এবং এই যে সম্পূর্ণ ব্যাপারটা এবং শক্তির যে একক রয়েছে সেই একক নিয়ে কথা বলা হয়েছে, এবং ভর এবং শক্তির মধ্যে যে সম্পর্কটা রয়েছে, পাশাপাশি তাদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং শক্তির আর একটা গুরুত্বপূর্ণ ধাপ যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যাপারেও কিন্তু এখানে আইডিয়া দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা বিষয়ের যে সূত্রগুলো রয়েছে বা যেই এককগুলা রয়েছে সেই এককগুলা সম্পর্কে কিন্তু এখানে আইডিয়া দেওয়া হয়েছে। আর বিভব শক্তি সম্পর্কে আপনারা সবাই জানেন, যখন একটা বস্তুকে আসলে একটা জায়গা থেকে একটু উপরে তোলা হয় বা একটা নির্দিষ্ট উপরে আপনি তুলবেন, নির্দিষ্ট দূরত্ব পরিমাণ উপরে তুলবেন, সেখানে একটা শক্তি জমা হয় এবং সেই শক্তির বলেই সে কিন্তু উপর থেকে নিচের দিকে পড়ে যায়, যেটা আসলে নিউটনের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোর সাথে অনেকটা এবং সেই সূত্রগুলোর সাথে অনেকটা কিন্তু সম্পর্ক রয়েছে। তো এই যে 2 নাম্বার চ্যাপ্টারটি রয়েছে, 2 নাম্বার চ্যাপ্টারে মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে। এবং 3 নাম্বার যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে মূলত পরমাণুর যে গঠন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি এই মহাবিশ্বে যা কিছুই আছে সবকিছুর মূলে কিন্তু রয়েছে পরমাণু, এবং পরমাণুর ভিতরে কিন্তু নিউক্লিয়াস নামে একটা ক্ষুদ্র জায়গা থাকে, যেই নিউক্লিয়াসের ভিতরে আবার 3টে জিনিস থাকে। যেই 3টা জিনিস হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই চ্যাপ্টারটিতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে, এবং কিভাবে একটা আয়ন গঠিত হয় বা হচ্ছে পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনের ধারণা দেওয়া হয়েছে, এবং কোন পরমাণুতে কি পরিমাণ ইলেকট্রন থাকে, পরমাণুর যে গঠন সেই গঠনটা আসলে কিভাবে হয়, পাশাপাশি যে পারমাণবিক সংখ্যা রয়েছে সেই বিষয়গুলোতে কিন্তু এখানে ধারণা দেওয়া হয়েছে। এবং যে ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমরা কিন্তু জানি যে প্রতিটা যে পরমাণু রয়েছে তাদের কিছু নাম থাকে, সেই নাম এবং যে সংকেতগুলো রয়েছে সেই সংকেতগুলো নিয়ে ধারণা দেওয়া হয়েছে। এবং যে আইসোটোপ রয়েছে, যেটা হয়তো আমরা একটু আপার ক্লাসে পড়ে থাকি, সেই আইসোটোপ নিয়েও কিন্তু এখানে একটা প্রাইমারি লেভেলের ধারণা আপনি পেয়ে যাবেন। এবং পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। আমরা জানি যে কোষ হচ্ছে পৃথিবীতে যে প্রাণীগুলো রয়েছে, বিশেষ করে আমরা জানি প্রাণী জড় এবং জীব নামে 2টা ভাগ রয়েছে, এবং সেখানে যে জীব অংশটা রয়েছে সেটা হতে পারে উদ্ভিদ বা হতে পারে মানুষ বা অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে। সেই জীব অংশটার মধ্যে হচ্ছে 2টা বিভাজন হয়, একটা হচ্ছে এককোষী প্রাণী এবং একটা হচ্ছে বহুকোষী প্রাণী। এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারে মূলত এই যে বহুকোষী প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে যে বিভাজনটা হয়, কিভাবে আসলে মায়ের থেকে সন্তানগুলো জন্ম নিচ্ছে, কিভাবে হচ্ছে তাদের মধ্যকার যে কোষগুলো বিভাজন হচ্ছে, কিভাবে একটা ছোট মানুষ বা একটা ছোট বাচ্চা অনেক বড় আকার ধারণ করছে, বা একটা ছোট্ট একটা উদ্ভিদ কিভাবে এত বিশাল হয়ে যাচ্ছে, এই যে কোষগুলা বিভাজন হচ্ছে এবং তার যে রকমভেদগুলো রয়েছে এই ব্যাপারে কিন্তু এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি হচ্ছে কোষ বিভাজনের যে ধাপগুলা রয়েছে, যেমন আপনার মাইটোসিস, মিওসিস, এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু এখানে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু এই যে মাইটোসিস, মিওসিস, এই যে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর যে গুরুত্ব আমাদের প্রাণী সমাজে, প্রাণী জগতে, এই গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, বা কোন কোন ধাপ তারা আসলে মেনটেন করে এক ধাপ থেকে আরেক ধাপে তারা যায়, এবং প্রতিটা ধাপের যে চিত্র সহকারে কিন্তু এই চ্যাপ্টারটিতে বোঝানো হয়েছে, যেটা মূলত ক্লাস 9-এর আগে যে জীববিজ্ঞান বই ছিল সেই জীববিজ্ঞান বইয়েরই একটা অংশ আপনি বলতে পারেন। পাশাপাশি আমাদের যেই বংশগতিটা হচ্ছে, বংশের যেই ধারাবাহিকতাটা রয়েছে সেই ধারাবাহিকতাতে ডিএনএর যে ভূমিকাটা, যেমন সন্তান দেখতে আসলে তার বাবা মায়ের মতো কেন হচ্ছে, বা তার যে পূর্বপুরুষ আছে তাদের মতো কেন হচ্ছে, সেই জায়গাটাতে ডিএনএর যে ভূমিকাটা, যেমন সন্তানের যদি চোখের মণি বা হচ্ছে মাথার যে চুলগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখতে কেন তার পূর্বপুরুষ, তার বাবা, দাদা বা মায়ের পক্ষ থেকে তার নানা, মামা বা তার মায়ের মতো কেন হচ্ছে, এই যে একটা বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। পাশাপাশি আমাদের যে শরীরে আসলে ক্যান্সারের যে জীবাণুটা রয়েছে, ক্যান্সার কোষ, সেটাতে আসলে যে অস্বাভাবিক একটা বিভাজন হয়, এরকম কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যেমনটা বলছিলাম আমাদের যে 4 নাম্বার চ্যাপ্টার ছিল, 4 নাম্বার চ্যাপ্টারে মূলত যে
যে জীবের যে হচ্ছে আপনার প্রাণী অংশটা ছিল, সেই প্রাণী অংশের যে বিভাজনগুলো হয়ে থাকে বা তাদের যে বংশানুগতিক যে প্রক্রিয়াটা হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং চ্যাপ্টার 5-এ মূলত আলোচনা করা হয়েছে জীবের যে উদ্ভিদ অংশটা রয়েছে সেই উদ্ভিদের কোষ এবং তাদের যে টিস্যুগুলো রয়েছে সেই বিষয়ে, এবং পাশাপাশি কিন্তু তাদের যেই আহ, প্রজনন রয়েছে বা তাদের যেই ব্যাপন প্রক্রিয়া রয়েছে, কিভাবে তারা আসলে মূলের সাহায্যে মাটি থেকে পানিটা শোষণ করে নিয়ে আসছে এবং কিভাবে সেটাকে বাতাসে ছড়িয়ে দিচ্ছে। এবং আমরা সবাই জানি যে গাছ কিন্তু অক্সিজেন ছেড়ে দিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মূলত কিভাবে হয়ে থাকে এবং উদ্ভিদের যে টিস্যুগুলো রয়েছে, টিস্যু আবারটা আমরা কিভাবে করতে পারি বা এটার যে ব্যবহারগুলো রয়েছে আমাদের ব্যক্তি জীবনে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করেছে। পাশাপাশি উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বা বিভিন্ন যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো নিয়ে কিন্তু এখানে একটা বিশদ আলোচনা করা হয়েছে। আমরা জানি কোনো একটা জিনিস তখনই আসলে শব্দ উৎপন্ন করে যখন সেখানে কম্পনের সৃষ্টি হয় বা তরঙ্গের সৃষ্টি হয়, এবং সেই তরঙ্গটা কত রকমের হতে পারে, তারপর আসলে কম্পন এবং স্পন্দনের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্ক, তারপর হচ্ছে তরঙ্গের একদম যে বেসিক ধারণাগুলো রয়েছে বা তরঙ্গ কত প্রকার হতে পারে এবং তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো সম্পর্কেও কিন্তু এখানে বলা হয়েছে। আমরা জানি যে শব্দ কিন্তু তরঙ্গেরই একটা ভার্সন, এবং শব্দে যে একটা গতিবেগ রয়েছে, শব্দটা আসলে কোন গতি অবলম্বন করে আমাদের কানে এসে পৌঁছায়, শব্দের গতি এবং আলোর গতির মধ্যে আমরা একটা সম্পর্ক জানি যে আলোর গতিটা শব্দের গতির থেকে বেশি। শব্দের গতিটা আমরা কিভাবে নির্ণয় করব, এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিন্তু পূর্বের চ্যাপ্টারগুলোর মতোই এই চ্যাপ্টারটাতেও যেই সমীকরণগুলো রয়েছে বা সূত্রগুলো রয়েছে শব্দ রিলেটেড, সেই শব্দ রিলেটেড সূত্রগুলো কিন্তু এখানে বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যেই শব্দের যে এককটা রয়েছে সেই এককটা আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়গুলো বলা হয়েছে। এবং এখানে সবচেয়ে মজার যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা মানুষ আছি আমাদের কিন্তু যেই শ্রবণ সীমা বা আমরা যে একটা জিনিস শুনতে পাই তার কিন্তু একটা সীমারেখা রয়েছে, এবং এই সীমারেখার বাইরেও কিন্তু যদি কোনো শব্দ উৎপাদন হয় সেটা কিন্তু আমরা শুনতে পাই না, বা ওটার যদি নিচে হয় তাহলে আমরা শুনতে পাই না। সাধারণত আমরা যারা মানুষ আছি তারা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের ভিতরে কোনো শব্দ যদি তৈরি হয় সেটা আমরা শুনতে পাই। 20 হার্টজের নিচে বা 20,000 হার্টজের উপরে কোনো শব্দ সেটা আমরা সাধারণত শুনতে পাই না। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যেই আমরা জানি বনে জঙ্গলে কিন্তু হাতি থাকে, হাতিদের যেই পাল থাকে বা হাতির যে দল থাকে তারা কিন্তু তাদের একজন আরেকজনের সাথে ওই যে শব্দের যে সীমা আছে যেটা মানুষ শুনতে পায় তার বাইরে একটা শব্দ উৎপাদন করে, এবং ওই মাধ্যমে কিন্তু তারা নিজেদের মধ্যে যেই কথাবার্তা বা ভাবের আদান-প্রদানটা করে থাকে যেটা আমরা নরমালি মানুষ শুনতে পাই না। পাশাপাশি আমাদের অনেকেরই বাসাবাড়িতে বিড়াল থাকে। এই যে বিড়াল রয়েছে, বিড়ালের কিন্তু শব্দের শোনার যেই মাত্রাটা রয়েছে সেটা কিন্তু ৪৮ হার্টজ থেকে ৮৫,০০০ হার্টজ। তার মানে হচ্ছে মানুষ কিন্তু চাইলেই আপনার আ ২০,০০০ হার্টজের উপরে শব্দ শুনতে পারে না। বাট বিড়াল কিন্তু সেক্ষেত্রে পারে। এই যে পুরো বিষয়গুলা রয়েছে, সেই পুরো বিষয়গুলা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং পরবর্তী যেই চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে সূর্য, পৃথিবী এবং চাঁদ। এই চ্যাপ্টারটিতে মূলত আলোচনা করা হয়েছে চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে এবং চাঁদ, পৃথিবী এবং সূর্যের যে অবস্থানটা, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। পাশাপাশি হচ্ছে উপছায়া কি, প্রচ্ছায়া কি। তারপর আমরা অনেক সময় টিভিতে দেখে থাকি যে সূর্যগ্রহণ হচ্ছে। এই যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণটা অ্যাকচুয়ালি কি এবং সেটা কিভাবে হয়? এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিন্তু যেই সূর্যের যে গ্রাস হয় আমরা যেটাকে বলি আসলে আংশিক সূর্যগ্রাস বা হচ্ছে বলয়, এই ব্যাপারগুলো। পাশাপাশি হচ্ছে যখন আমাদের দেশে শীত হয়, গরম হয়, এই বিষয়গুলো আসলে কি জন্য হয়ে থাকে? এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই যে আপনার তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রার যে উঠানামা হয় এই বিষয়গুলো আসলে আমাদের যে পরিবেশ আছে এই পরিবেশের উপরে কিরকম ইমপ্যাক্ট তৈরি করে। তারপর সূর্য সংক্রান্ত যেই বিভিন্ন পর্যবেক্ষণ রয়েছে এই পর্যবেক্ষণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। শুধু সূর্য না, যে চন্দ্রগ্রহণ হয়ে থাকে সেই চন্দ্রের সাথে কিন্তু সমুদ্রের যে জোয়ার ভাটা থাকে সেই জোয়ার ভাটারও একটা সম্পর্ক থাকে। এই চন্দ্রের সাথে সমুদ্রের জোয়ার ভাটার সম্পর্ক নিয়েও এখানে কথা বলা হয়েছে। এবং পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময়টা লাগে, তারপর হচ্ছে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটিতে একদম ইন ডিটেইল আলোচনা করা হয়েছে।
এবং পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে চ্যাপ্টার 8। এটা হচ্ছে মূলত রাসায়নিক বিক্রিয়া নিয়ে, যেটা ক্লাস 9 এ এসে রসায়ন নামে একটা নতুন বই আছে বা একটা কমপ্লিট একটা বই ছিল, সেই বইয়েরই একটা ভার্সন বলতে পারেন এখানটায়। তো রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটিতে বেসিক্যালি বিভিন্ন যে রাসায়নিক মৌলগুলা রয়েছে বা এই সেই মৌলগুলোর যে প্রতীক রয়েছে, সংকেত রয়েছে বা তাদের যে যোজনী সংখ্যাটা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে এখান থেকে কিন্তু আমরা জানতে পারবো। পাশাপাশি হচ্ছে রাসায়নিক যে সমীকরণগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের সমীকরণিক বিক্রিয়া যেটা হয়, মানে একটা মৌল আর একটা মৌলের সাথে কিভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা আরো আলোচনা করা হয়েছে। কিভাবে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি উৎপাদন হয়, এই যে একটা বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন মৌল একসাথে হয়ে একটা নতুন মৌল তৈরি করছে, যেটাকে আসলে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে এবং যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এখানে আসলে কিরকম শক্তি রূপান্তর হচ্ছে। আমরা জানি যে শক্তির কোনো নাশ নাই বা ধ্বংস নাই, এক শক্তি আসলে এক রূপ থেকে আরেক রূপে যায়। এই যে রাসায়নিক শক্তির যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবং রাসায়নিক বিক্রিয়ার যে ভর সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, এই ভরগুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তারপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটি হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার। এবং 9 নাম্বার চ্যাপ্টারের মধ্যে মূলত আলোচনা করা হচ্ছে অম্ল, ক্ষার এবং লবণ নিয়ে। অম্ল জিনিসটা কি বা ক্ষার জিনিসটা কি, লবণ জিনিসটা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং কিভাবে আমরা চিনতে পারবো যে এটা অম্ল বা এটা ক্ষার, বা হচ্ছে যে নির্দেশকগুলো রয়েছে যেটাকে লিটমাস পেপার বলা হয়, লিটমাস পেপার দিয়ে কিভাবে আমরা অম্ল এবং ক্ষারের মধ্যে যে পার্থক্যটা সেটা নিরূপণ করতে পারি, এই ব্যাপারে বলা হয়েছে। এবং অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে আসলে কি তৈরি করছে বা তার যে আউটপুটটা সেটা কি হচ্ছে, এবং অম্ল এবং ক্ষারের যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এবং আমাদের যে ব্যক্তি জীবন রয়েছে সেই ব্যক্তি জীবনে অম্ল এবং ক্ষারের যে ব্যবহার আছে, অম্ল দিয়ে কি করা হয়, ক্ষার দিয়ে কি করা হয়, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এবং অধ্যায় 10 থেকে কিন্তু মূলত আমাদের যে জীববিজ্ঞান অংশ ছিল ক্লাস 9-10 এর জন্য, সেই জীববিজ্ঞান অংশের যে পার্টগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে অধ্যায় 10 থেকে আলোচনা করা হয়েছে। অধ্যায় 10টার নাম হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। জীবের যে শ্রেণীবিন্যাসগুলো থাকে, যেমন আমি যদি কথা বলি, যেমন মানুষ, মাছ, টিকটিকি, দেখেন কিন্তু তিন ক্যাটাগরির প্রাণী। তো তারা বেসিক্যালি কিন্তু এক ক্যাটাগরি না, মানে একটা শ্রেণীবিন্যাসের ভাগে পড়বে না, তাই না? তো এই যে বিভিন্ন ক্যাটাগরির প্রাণীগুলো রয়েছে তাদেরকে আসলে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। এই যে পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রজাতির জীব রয়েছে, এই যে 87 লক্ষ প্রজাতির জীব রয়েছে, এই বিশাল সংখ্যক জীবকে কিন্তু একজন মানুষের পক্ষে জানা আসলে অসম্ভব। এই জন্য বিজ্ঞানীরা আসলে এমন একটা শ্রেণীবিন্যাস পদ্ধতি আবিষ্কার করেছে, যেই শ্রেণীবিন্যাস পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এই 87 লক্ষ প্রজাতির যে জীব রয়েছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই ক্যাটাগরির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারবো। এবং হচ্ছে কিভাবে আমরা একটা প্রাণী দেখে আসলে শনাক্ত করতে পারবো সে আসলে কোন শ্রেণীবিন্যাসের অধিভুক্ত, এই ব্যাপারগুলো আমরা উদাহরণ সহ এই যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার থেকে জানতে পারবো। এবং আমরা মানুষ যারা স্তন্যপায়ী প্রাণী আছে, আমাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা জগতে আর কোন কোন স্তন্যপায়ী প্রাণী আছে, এই ব্যাপারগুলোতেও কিন্তু এই চ্যাপ্টারটাতে জানা যাবে। এবং প্রাণী জগতে মানুষের যে অবস্থানটা আছে, মানুষের যে আহ শ্রেণীবিন্যাসের মধ্যে মানুষের যে অংশটা রয়েছে বা মানুষের যে ভাগটা রয়েছে, এই ব্যাপারেও কিন্তু বিশদ আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটিতে। এবং লাস্টলি হচ্ছে পরের যে চ্যাপ্টারটা আছে সেই পরের চ্যাপ্টারটিতে চলে যাব। এবং পরের চ্যাপ্টারটি হচ্ছে যে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক যে স্থানাঙ্ক রয়েছে বা স্থানিক সময় অঞ্চল সমূহ, এই চ্যাপ্টার যেটা হচ্ছে অধ্যায় 11। আমরা সবাই জানি অলমোস্ট যে যখন হচ্ছে আমাদের দেশে দিন হয়, পৃথিবীর অন্য একটা ভাগে হয়তো তখন রাত থাকে। বা আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের সাথে আমাদের নিজেদের তুলনা করি, সেখানে বাংলাদেশে যদি এখন রাত 8টা বাজে, তখন ভারতে হয়তো 8:30 বাজে। সেখানে কিন্তু একটা টাইম জোনের ডিফারেন্স হচ্ছে, যেটা সবচেয়ে বেশি দেখা যায় যখন রমজান মাস আসে এবং ইফতারের সময় হয়। আমরা দেখতে পাই যে চট্টগ্রামে একটা সময় ইফতার হচ্ছে, ঢাকাতে একটা সময় হচ্ছে, রাজশাহীতে একটা সময় হচ্ছে। এই যে পরিবর্তনটা হচ্ছে বা ডিফারেন্সিয়েটটা হচ্ছে, এটা মূলত কি জন্য হচ্ছে আমরা এই চ্যাপ্টারটি পড়লে কিন্তু বুঝতে পারবো। যে স্থানাঙ্কগুলো রয়েছে, ভৌগোলিক স্থানাঙ্ক, যেটা আসলে যে ম্যাপ তৈরি করার সময় বা ম্যাপ পড়ার সময় আমরা কিন্তু এই জিনিসগুলো লেগে থাকে। এবং যে অক্ষাংশটা রয়েছে পৃথিবীর, আমাদের দেশটা কোন অক্ষাংশে রয়েছে বা কতটুকু দ্রাঘিমাংশে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং আন্তর্জাতিক যে তারিখ রেখা রয়েছে, যেটার উপর ভিত্তি করে আসলে যে টাইম জোনটা রয়েছে সেই টাইম জোনটা নির্ধারণ করা হয়, এই ব্যাপারগুলোতে এখানে বিশদ আলোচনা করা হয়েছে। এবং পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে, পরবর্তী যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব, সেই চ্যাপ্টারটি হচ্ছে
চুম্বক সেটা হচ্ছে অধ্যায় 12, যেটা আসলে ক্লাস 9 এর যে পদার্থবিজ্ঞান বই ছিল, পদার্থবিজ্ঞান বইয়েরই একটা অংশ। আমরা জানি যে চুম্বক শক্তিটা ব্যবহার করে কিন্তু বিভিন্ন রকমের কাজ করা হয়ে থাকে। বিশ্বের যে উন্নত দেশগুলো আছে সেই উন্নত দেশগুলোতে কিন্তু ইতিমধ্যে চুম্বক শক্তি দ্বারা পরিচালিত ট্রেন আবিষ্কার করার দিকে আসলে নজর দিচ্ছে, যাতে করে আসলে আমাদের যে এনার্জি সেভিংসটা হয় সেটা যেন অনেকটা বেঁচে যায়, বিশেষ করে জ্বালানি খরচটা যেন বেঁচে যায়। তো চুম্বক কিন্তু বিভিন্ন রকম হতে পারে, যেমন স্থায়ী চুম্বক, যেই চুম্বকগুলা দিয়ে আসলে তার একটা চুম্বক ধর্ম থাকে, যখন লোহা বা ধাতব কোনো বস্তুর নিকট আমরা নিয়ে আসি সেখানে আসলে ওই বিষয়গুলোকে আকর্ষণ করে। পাশাপাশি কিন্তু আমরা চুম্বক তৈরিও করতে পারি। সেই চুম্বক কিভাবে তৈরি করা যায়, তারপরে বিদ্যুৎ এবং চুম্বকের যে ক্রিয়া প্রতিক্রিয়াটা রয়েছে, এবং বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্রটা আমরা কিভাবে তৈরি করতে পারি, বা বিদ্যুৎ ব্যবহার করে কিভাবে একটা চুম্বকের আবেশ তৈরি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। পাশাপাশি পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র রয়েছে, যেই চুম্বক ক্ষেত্রগুলো আসলে বলা হয়ে থাকে যে পৃথিবীর যে মেরুগুলো রয়েছে, মেরু অঞ্চলে রয়েছে, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি চুম্বকের যে ধর্ম থাকে, আকর্ষণ বিকর্ষণ ধর্ম, এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু এখানে কথা হয়েছে। এবং চুম্বক দিয়ে যে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ রয়েছে, সেই বিদ্যুতের যে ট্রান্সফরমার থাকে, সেই ট্রান্সফরমারের চুম্বকের যে ব্যবহারটা বা চুম্বক ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং অধ্যায় 13-তে আমরা দেখবো মানব দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, যে 206টা হাড় রয়েছে, বা যে অন্যান্য যে তন্ত্রগুলো রয়েছে সেই তন্ত্রগুলোর পরিচয়, এবং এইগুলো নিয়ে একটু বিশদ আলোচনা। যেমন প্রথমত আমাদের আমাদের মানব দেহের সর্ববাহিরে যে অংশটা রয়েছে সেটাকে আমরা কিন্তু ত্বক বলে থাকি বা স্কিন বলে থাকি। এই যে আমাদের ত্বক রয়েছে, এই ত্বক বা ত্বকতন্ত্র নিয়ে এখানে কথা বলা হয়েছে, এবং কথা বলা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র নিয়ে। আমরা যে একটা খাবার খাচ্ছি সেই খাবারটা আসলে কিভাবে আমাদের শরীরের মধ্যে আসলে হজম হচ্ছে, হজম হওয়ার পরে আমাদের শরীরে যে বিভিন্ন পার্টস রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে, সেই বিষয়গুলোতে কিভাবে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে, কিভাবে সে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি আমরা যে খাবার খাচ্ছি, খাবারের সম্পূর্ণ অংশটা কিন্তু আমাদের শরীরে আসলে আহ ব্যবহার হচ্ছে না। কিছু অংশ কিন্তু অতিরিক্ত থেকে যাচ্ছে, যেটা আসলে রেচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা হয়তো পায়খানা বা প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে, পাশাপাশি ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দিই। এই যে একটা প্রসেস, যেই প্রসেসে আসলে আমরা খাবারটা গ্রহণ করি, খাবারটা আমাদের পেটে যে হজম হয়, এবং হজম হওয়ার পরে দরকারি অংশগুলো শরীরের বিভিন্ন জায়গায় ট্রান্সফার হচ্ছে, এবং ট্রান্সফার হওয়ার পর অতিরিক্ত অংশটা যেভাবে আমরা শরীর থেকে বের করি বা রেচনতন্ত্র, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। এবং 14 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে, সেই 14 নম্বর চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার। আমরা ইতিপূর্বের চ্যাপ্টারগুলোতে কিন্তু রসায়ন সম্পর্কে যে বেসিক আইডিয়াটা সেটা পেয়েছি, এবং আমাদের দৈনন্দিন চলতে ফিরতে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় রসায়নের ব্যবহার দেখে থাকি। যেমন আমরা যে ওয়াশিং পাউডার ব্যবহার করছি, বা আমরা গোসলের জন্য যে সাবান ব্যবহার করছি, বা আমাদের যে কৃষি জমিতে আমরা কীটনাশকের ব্যবহার করছি, তারপর হচ্ছে খাবার লবণ থেকে শুরু করে অনেক রকম জিনিস রয়েছে, যেগুলাতে কিন্তু আমাদের রসায়নের একদম ওতপ্রোত ব্যবহারটা দেখা যায়। গৃহস্থলী বিভিন্ন কাজ থেকে শুরু করে নিয়ে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারেও কিন্তু রসায়নের একদম ডিরেক্ট ব্যবহার রয়েছে। পাশাপাশি আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যেমন ওয়াশিং ওয়াশিং পাউডার থেকে শুরু করে নিয়ে তারপর যে বিভিন্ন হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে নিয়ে এই ব্যাপারগুলো কিন্তু রসায়নের একদম ডিরেক্ট ব্যবহার রয়েছে। তারপরে হচ্ছে আমাদের যে বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম মানুষ কৃষির সাথে জড়িত, সেই কৃষিকাজে যেই আহ, রসায়নের ব্যবহারটা রয়েছে, কৃষিকাজকে কিভাবে আরো বেশি ত্বরান্বিত করা যায়, আরো কিভাবে অল্প সংখ্যক জমিতে অনেক বেশি ফসল উৎপাদন করা যায়, এইখানে যে রসায়নের ব্যবহারটা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। এবং আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে চ্যাপ্টার আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে রসায়নের ব্যবহারের কারণে বা যে শিল্প বর্জ্যটা হচ্ছে বিভিন্ন শিল্প কারখানা থেকে, সেই শিল্প বর্জ্যগুলো আসলে কিভাবে আমাদের পরিবেশকে দূষণ করছে, পরিবেশে সেটার প্রভাবটা কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে। এবং পরবর্তী যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে 15 নং অধ্যায়, যেটাতে আসলে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি পৃথিবীতে আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করে থাকি, যেমন গ্যাস হতে পারে, কয়লা হতে পারে, জ্বালানি তেল হতে পারে, এই বিষয়গুলো কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা ধারণা করছে যে একটা সময় আসলে এই নবায়নযোগ্য বা অনবায়নযোগ্য শক্তিগুলো কিন্তু শেষ হয়ে যাবে। যেমন গ্যাসের যেই খনি বাংলাদেশে রয়েছে, একটা সময় কিন্তু বাংলাদেশের গ্যাস শেষ হয়ে যাবে, কয়লার যে মজুদ রয়েছে সেটা শেষ হয়ে যাবে। তো আপনি চিন্তা করেন, যখন আপনার এই মজুদগুলো শেষ হয়ে যাবে, তখন আসলে যেই ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, ইলেকট্রিসিটি বা হচ্ছে গাড়ি বা অন্যান্য যে কলকারখানাগুলো রয়েছে, এসব আসলে চলবে কিভাবে? এই জন্য কিন্তু আমাদের এখন থেকে যেই শক্তিগুলো নবায়নযোগ্য, তার মানে বারবার ব্যবহার করা যায়, যে শক্তিকে আমরা
বারবার ব্যবহার করতে পারি সেগুলোকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তো এই যে নবায়নযোগ্য শক্তিগুলো রয়েছে সেই নবায়নযোগ্য শক্তিগুলোকে কিভাবে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি বা কিভাবে নবায়নযোগ্য শক্তি যে তৈরি সেটা করতে পারি, এই বিষয়গুলো নিয়ে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি হচ্ছে আমাদের যেই রিসোর্সগুলো রয়েছে, ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে, এই ন্যাচারাল রিসোর্সের যে সীমিত ব্যবহার বা হচ্ছে অপচয় রোধ করে আমাদের যেই করণীয় সেই ব্যাপারগুলো নিয়ে এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিন্তু হচ্ছে যে নবায়নযোগ্য শক্তি বা অনবায়নযোগ্য শক্তির যে প্রাপ্যতা বা যে সৃষ্টির প্রক্রিয়াটা রয়েছে এই বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং লাস্টলি হচ্ছে যে চ্যাপ্টারটি রয়েছে, অর্থাৎ এই বইয়ের যে সর্বশেষ চ্যাপ্টার, যেটা 16 নং চ্যাপ্টার, এটার নাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমরা জানি আমাদের দেশে কিন্তু বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন প্রাকৃতিক গ্যাস রয়েছে, আমাদের এখানে হচ্ছে কয়লা রয়েছে, এরকম কিন্তু আরো বেশ কিছু প্রাকৃতিক সম্পদ আমাদের দেশে রয়েছে। তো এই যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো এখান থেকে। পাশাপাশি কিন্তু যেই সম্পদগুলো কিভাবে আমরা আহরণ করতে পারি, কিভাবে এগুলো সুন্দর ব্যবহার করতে পারি, কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদগুলোর যথাযথ আহ মজুত রেখে যেতে পারি। পাশাপাশি হচ্ছে এই সম্পদগুলো আহরণ করার যে ব্যাপারগুলো রয়েছে বা যে দক্ষতা প্রয়োজন হতে পারে, সেই দক্ষতা ব্যাপারগুলো কিন্তু এখান থেকে আমরা শিখতে পারবো। তো এই ছিল মূলত আমাদের যে বিজ্ঞান বইটা রয়েছে, এই বিজ্ঞান বইটার একটা হচ্ছে রিভিউ বলতে পারেন। এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে, এই পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একটা বিস্তারিত ক্লাস হবে, যে ক্লাসগুলো হয়তো অলমোস্ট 40 থেকে 1 ঘন্টা সময়ব্যাপী হতে পারে। এবং ওই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব আমাদের যে দক্ষ শিক্ষক মণ্ডলী রয়েছে, আমরা সবাই আসলে একটা কোলাবোরেশনের মাধ্যমে রিসার্চ করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদম বেস্ট একটা আউটপুট নিয়ে আসার জন্য চেষ্টা করব, যাতে করে শিক্ষার্থী বন্ধুদের যেমন উপকার হবে, শিক্ষকদের জন্য হেল্পফুল হবে, পাশাপাশি অভিভাবকরা কিন্তু বুঝতে পারবেন তার সন্তানের জন্য আসলে কোন জিনিসটা বা কিভাবে তাকে এই বিষয়গুলো তার মধ্যে আসলে পড়ানো যায় বা তাকে আসলে কিভাবে এই বিষয়গুলোতে ভালোভাবে শিক্ষিত করা যায়। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ক্লাসটি। আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং এই সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমরা চেষ্টা করব আমাদের যেই এডমিন টিম আছে সেখান থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। এবং আপনাদের যে কোনো প্রশ্ন রয়েছে বা যে কোনো বিষয়ের উপরে আপনারা ক্লাস চান, সেটাও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে সেই বিষয়গুলো ইনক্লুড করার জন্য। তো এই ছিল আজকের মতো। আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। শাওন ভুঁইয়া, আসসালামু আলাইকুম।